পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হলো। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 2026-27 অর্থবর্ষের যে বাজেট পেশ করলেন তার মোট ব্যয় বরাদ্দের পরিমাণ 4,38,000 কোটি টাকার বেশি, যদিও হাতে সময় 1 বছরের কম। আর ঋণের পরিমাণ 8,55,000 কোটি টাকার বেশি। কিন্তু প্রথম যে বাজেট পেশ হলো বিজেপি সরকারের, তাতে ডাবল ইঞ্জিন সরকারের কি কি সুবিধা পাওয়া গেল, কোন কোন খাতে বেশি জোর দেওয়া হলো, এই গোটা বিষয়টা একটু বুঝে নিতে এসেছি অর্থনীতিবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ঈশিতা মুখোপাধ্যায়ের কাছে। প্রথম বাজেটে খুব যে প্রত্যাশা ছিল তা নয়, কারণ সরকার নতুন, ভোট অন অ্যাকাউন্ট বাজেট হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তারপর নতুন সরকার সবে এসে যে বাজেট করে, এটা পুরো বছরের বাজেট নয়, কাজে এটা সরকারের কিছুটা হাত পা বাঁধা থাকে। প্রত্যাশা সেভাবে কিছু ছিল না যে নতুন কিছু হবে, কিন্তু যেটা যা বুঝবার চেষ্টা করছিলাম যে নতুন সরকার, কাজেই একটা দিশা দেখতে পাবো যে সরকার কোন জায়গাটা প্রাধান্য দিচ্ছে সেটা তো বোঝা যাবে, সেটুকুই আশা করেছিলাম বুঝবার জন্য। রাজ্য বাজেটের একটা ধাঁচা হয়ে গেছে বেশ কয়েক বছর থেকেই। আমাদের অর্থ কমিশনের মধ্যেও এই কথাটা এসেছে, কেন্দ্রীয় অর্থ কমিশনে, যে কেন্দ্র রাজ্যের ভারসাম্যটা একটু অতিরিক্ত কেন্দ্রের দিকে হয়ে গেছে। অনেক রাজ্যই বলছে, যেটাকে ফেডারেল সরকার বলে বা ফেডারেল ফিনান্সের যে কথাটা, সেটা ব্যাহত হচ্ছে। আমাদের দেশে এই আলোচনা, এই তর্ক বহুদিন ধরে আছে, আবার নতুন করে এসেছে যে রাজ্যের হাতে আর্থিক ক্ষমতা কম। এই সরকার বলেইছেন যে তিনি 8 লক্ষ টাকার বেশি ঋণ নিয়ে এসেছেন। এটা তো স্বাভাবিক, আমাদের রাজ্য কেন, অন্য অনেক রাজ্যেরই ঋণ বেশি। হ্যাঁ, মানে 8 লক্ষ কোটি টাকার বেশি, মানে 8,55,000 কোটি টাকা। এটা ঠিক, কিন্তু আমাদের ঋণগ্রস্ত রাজ্যের মধ্যে আমাদের রাজ্য অন্যতম ছিল। অন্য রাজ্যেরও ঋণ আছে, এটা নয় যে অন্য রাজ্যের ঋণ নেই। এই ঋণ নিতে কিছুটা বাধ্য হয় বর্তমান অবস্থার জন্য, তো এটা একটা অসুবিধা। কিন্তু রাজ্য সরকার, তার হাতেও কিন্তু কর সংগ্রহের জায়গা থাকে। এই কর রাজস্ব আদায়ের জন্য এই সরকার কিছু বলেনি। এই সরকার কেন, একটা এই রাজ্য সরকারের আমরা গত রাজ্য সরকার থেকেই দেখেছি গত 15 বছর ধরে যে সমস্যাটা যেটা ছিল, যে এই বাজেট যেন এই উপভোক্তা হিসেবে কিছু গোষ্ঠীকে দেখবে এবং কাদের কত টাকা দেবে, এটাই যেন বাজেট। বাজেট রাজস্ব আয় ব্যয়ের হিসেব, রাজস্ব আয়ের কোনো কথা কোনোদিন হয়নি, কোনো পরিষ্কার হিসেবও হয়নি। এবং এইভাবেই কিন্তু গত কয়েক বছর এইভাবে বাজেটকে আমরা দেখতে অভ্যস্ত। তো এখানে কিন্তু সেই ধাঁচার পরিবর্তন আমরা দেখলাম। মানে প্রথম বিজেপি সরকারও তাতে কোনো ব্যতিক্রম ঘটায়নি। কাকে কত টাকা দেবে, কে কিভাবে উপকৃত হবে, এইভাবে পরপর বলা আছে বাজেট বক্তৃতাতে। একটা কথা তো মানবেন যে সরকারি কর্মচারীরা খুশি, অতিরিক্ত 20% ডিএ যে বরাদ্দ হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% মোট ডিএ হার হবে 38%। এই ডিএ ডিএমএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। খুশি হবারই কথা, কিন্তু তাও আমি বলবো যে এটা প্রত্যাশা অনেকটাই, কারণ অনেকটা গ্যাপ হয়ে গেছে। কিন্তু তারা বলেছেন যে আমরা ধীরে ধীরে করবো, আমাদের একটু সময় দিন। পে কমিশনের কথাটাও আসছে এখানে, কিন্তু এটা আমি সরকারি কর্মচারীদের কথা যেরকম বলছি, সেরকম সরকারি কর্মচারীর সংখ্যা খুবই কম। শিক্ষাকর্মী মিলিয়ে সেটা আছে। এই প্রকল্প কর্মীদের স্থায়ীকরণের একটা দাবি
দীর্ঘদিন ধরে ছিল। এখানে শুধু 2,000 টাকা তাদের ঠিক। মাসিক বেতন বৃদ্ধির কথা আছে, ঠিক। কিন্তু প্রকল্প কর্মীদের, অস্থায়ী প্রকল্প কর্মী এবং এদের ভোটের সময়ও, নির্বাচনের সময়ও এই দলগুলো যখন সমস্ত দলই আলোচনা করেছে, প্রকল্প কর্মীদের তাদের কাছে কিন্তু দাবি ছিল স্থায়ীকরণের। ঠিক। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের আয় বেড়েছে, এটা নিশ্চয়ই সমর্থনযোগ্য এবং এগুলো সবই অপেক্ষা করছিল, মানে সিভিক ভলান্টিয়ার, হোম গার্ড, কিন্তু গ্রিন এদের পুলিশ। চাকরির স্থায়ীকরণের কি হবে? এই স্থায়ীকরণের দাবিটা তো ছিল তাদের, তারা কি করবে? আরেকটা বিষয় হচ্ছে যে এত আমরা হকার উচ্ছেদ দেখলাম, হকার পুনর্বাসন নিয়ে তো কোনো স্কিম দেখলাম না বাজেটে, কোনো শব্দ উচ্চারণ করা হয়নি এটা নিয়ে। তো এই জায়গাটা তো ভেবেছিলাম বাজেটে দেখতে পাবো, সেজন্য অগ্রাধিকার বা প্রাধান্য আলাদা করে কি হলো সেটা বুঝতে পারা গেল। নারী সুরক্ষায় জোর দেওয়া হয়েছে, মেয়েরা যাতে শিক্ষা ছুট না হয় উচ্চ শিক্ষায় গিয়ে, তার জন্য একটা লামসাম অ্যামাউন্ট দেওয়ার কথা বলা হয়েছে অবিবাহিত মেয়েদের যারা উচ্চ শিক্ষায় যাচ্ছে, বা ধরুন যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের একটা আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। বেকার ভাতা যেটা পূর্বতন সরকার চালু করেছিল তারা সেইটা বহাল রেখেছেন, এবং 3,000 টাকা করে গ্রাজুয়েট যারা, আর 2,000 টাকা যারা গ্রাজুয়েট নন। কিন্তু সেখানেও কতকগুলো মাপকাঠি আছে। আয়ের সীমা একটা রয়েছে পারিবারিক, এবং তার সঙ্গে অন্যান্য সামাজিক যে প্রকল্পের সুবিধা সেগুলো তারা পান না, তারাই এই সুবিধাটা পেতে পারবেন। তার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার কথাও আছে। সুতরাং বিভিন্ন সামাজিক খাতে অর্থ বরাদ্দ আছে, শিক্ষার অনেক মেডিকেল কলেজ খোলার কথা বলা হয়েছে, আদিবাসীদের ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, কিন্তু প্রাথমিক স্কুলের যে পরিস্থিতি বা প্রাথমিক শিক্ষা সেটা নিয়ে আমরা কিছু শুনিনি। আপনি কি কিছু না, পেয়েছেন? প্রাথমিক স্কুলের শুধু পাইনি তা নয়, 8,000 স্কুল যে উঠে গেল, ছেলেমেয়েরা নেই, শিক্ষক শিক্ষিকা নেই, সেইটাকে চালু করার জন্য বরাদ্দ পেলাম না। যেগুলো আপনি বললেন সেগুলো তো প্রশংসনীয় বটেই, কিন্তু আবারও বলছি বাজেটের ধারাটা যেন হয়ে গেছে উপভোক্তা এবং তাদের কত টাকা দেওয়া হবে, এবং এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রায় কম্পিটিশন, কে কোন সরকার কোন রাজ্যে কত টাকা দিচ্ছে। এটা ছাড়া এই মুহূর্তে কিছু করণীয় নেই যদি সরকারের মনে হয়, তাহলে এগুলোর মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, মানে যাকে টাকা দিচ্ছেন তিনি সত্যি সেইভাবে তার নিজেকে উন্নতির জন্য, পরের ধাপে যাওয়ার জন্য এই টাকা কতটা ব্যবহার করছেন, এটা তো দেখতে হবে। অবিবাহিত মেয়েদের জন্য তো আগেও ছিল, কিন্তু তারপরেও এত কন্যা শিশুর বিবাহ আমরা আটকাতে পারলাম না কেন? বাল্য বিবাহ আটকাতে পারলাম না কেন? এটাই তো প্রশ্ন। কিশোরদের অল্প বয়সে স্কুল ছুট হয়ে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া আটকাতে পারিনি। এখানে থেকে কাজ করার জন্য আমরা কি করছি সেটাও আমরা করতে পারিনি, এরকম কোনো দিশা পেলাম না। কিন্তু দিশা পেলাম না, কাজে অপূর্ণতা তো থেকে যাচ্ছেই। এমএসএমই সেক্টর নিয়েও কোনো কথা পাইনি। পৌরসভা এবং পঞ্চায়েতের সম্পর্কে তাদের পরিচালনার জন্য কোনো বরাদ্দ আমরা কিন্তু পাইনি। আমি জানি না এগুলো সরকারের দৃষ্টিতে আছে কিনা, কারণ এই মুহূর্তে অনেকগুলো পুরসভা ভেঙে দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে। কাজে আশা করি এই পৌরসভাগুলো বিকেন্দ্রীভূত উন্নয়নে তারা কাজ করবে, তাহলে তো তাদের জন্য বরাদ্দ লাগবে, কিভাবে কাজ করবে তার জন্য পরিকল্পনা লাগবে। আরেকটি বিষয় পেলাম না, সেটা হচ্ছে পরিকল্পনা করা, যেটা ডেভেলপমেন্ট প্ল্যানিং। এই পরিকল্পনার জন্য কোনো বরাদ্দ নেই। কাজে প্রকল্প পরিকল্পনা কার্যকরী করা, এটার জন্য কোন দপ্তর কাজ করবে, কিভাবে কাজ করবে, এই কাজ কিভাবে হবে, এটা সম্পর্কে কিছু এখনো পাওয়া গেল না। মিড ডে মিলে 10 টাকা বেড়েছে, এটা প্রশংসার, তার জন্য ইসকনকে লাগবে কেন? সরকার তো নিজেই করতে পারত। ইসকনের সাথে দরকার কি হলো? মানে তাহলে ঘাটতিটা মেটাতে কি ইসকন সরকারকে সাহায্য করছে?
অনেকগুলো এরকম প্রকল্পের সাথে দেখছি কিছু সহযোগিতা অন্য জায়গার সাথে, কিন্তু এগুলো স্পষ্ট করে সরকারের নীতি বলা নেই কোথাও। আশা করি সরকার বলবে। আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে স্কুলে আপনার স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হবে সরকারি খুব ভালো স্কুলগুলোতে, কথা। এটা অত্যন্ত ভালো, কিন্তু স্যানিটেশনের জায়গাটা, পরিচ্ছন্নতার জায়গাটা, শৌচাগারের জায়গাটা, সেই জায়গাগুলোর যে ঘাটতি, সে ব্যাপারে কিন্তু সেরকম কিছু শুনলাম বলে মনে হচ্ছে হ্যাঁ, না। আরেকটা বিষয় পেলাম না, সেটা হচ্ছে সুস্থ পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। একটা অবশ্য বলেছেন সরকারি যে স্কুলগুলোতে সেখানে আপনার পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে, কিন্তু মানুষের কাছে, গ্রাম শহরে সব জায়গায়, শহরের বস্তি উন্নয়ন নিয়ে কথা পাইনি। আবাস যোজনার এখানে খুব বড় একটা দাবি ছিল এখানকার মানুষের। আবাস কেলেঙ্কারিও হয়েছে অনেক, সেখানে আবাস আছে একটা, মানে 25 লক্ষ নতুন বেনিফিশিয়ারি যুক্ত হবে এটা বলেছে। এটা মানে পুরোটা হবে না, এটার সঙ্গে লাগবে। সুতরাং অপূর্ণতা আছে। সরকারের কাছে আরেকটি বিষয় আশা করব যে আর্থিক সমীক্ষা প্রত্যেক বছর বেরোনোর কথা, আর্থিক খতিয়ান। এই সরকারের পক্ষে সম্ভব ছিল না, ফেব্রুয়ারি মাসেই একটা বেরিয়েছে। আশা করি সে আর্থিক সমীক্ষা, মানে ডেটা, তথ্য, সরকারি তথ্য নথিভুক্ত করার চেষ্টা করবে সরকার, যেটা আগামী বাজেটে আমরা দেখতে পাবো। কিন্তু যে খাতে যত পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে, আপনার কি মনে হয়েছে প্রত্যেকটি মোটামুটি যথেষ্ট যথাযথ? দেখুন, এগুলো খুব, যেটা আমার মনে হয়েছে 50,000, 20,000, এগুলো কোনো একটু হিসেব ছাড়া হয়েছে। কারণ এত তাড়াতাড়ি সরকারের পক্ষে কতজন উপভোক্তা হবে সেই হিসেব করার, তথ্য তৈরি করে দেবার মতন এক্ষুনি পরিস্থিতি নেই। এগুলো একটু অ্যাব্রাপ্ট, যাকে বলে একটু অ্যাব্রাপ্ট হয়েছে। এটা সামনের বছর নিশ্চয়ই হিসেব করে আমরা পাবো। এটা হিসেব করে নয়, এটা যার ফলে এটা যথেষ্ট না, অনেক ক্ষেত্রেই যথেষ্ট না। পরিকাঠামোর দিকে একটা নজর দেবার চেষ্টা হয়েছে। সেখানে ধরুন এই যে উড়ান প্রকল্পে যে ছোট ছোট বিমানবন্দরের কথা, পুরুলিয়া ছিলই, যোগ হচ্ছে পুরুলিয়াতে, বালুরঘাটে, মালদায়। হ্যাঁ, কিন্তু এই প্রকল্পগুলোর বেশিরভাগই তো কেন্দ্রীয় প্রকল্প, এটা রাজ্য বাজেটে আসছে কি করে? আমরা কিন্তু আরেকটা পরিসংখ্যান পাচ্ছি যে বিভিন্ন ছোট শহরে উড়ান প্রকল্পে বিমানবন্দর চালু হয়েছিল, সেগুলো বন্ধ হয়ে রয়েছে, সেগুলোতে আর কোনো বিমান ওঠানামা করে না। তো তার কারণ হচ্ছে যাত্রী নেই। এইটাই আপনাকে জিজ্ঞেস করছি যে আয়ুষ্মান ভারতই বলুন বা কৃষকদের সম্মান নিধি বলুন, এগুলো সবই তো কেন্দ্রীয় প্রকল্প, এবং সেই কেন্দ্রীয় প্রকল্পের কথা রাজ্য বাজেটে ভরে আছে। রাজ্য বাজেটে তো রাজ্যের প্রকল্প থাকবে, কেন্দ্রীয় প্রকল্পগুলোর আলাদা, সেগুলো তো রাজ্য বাজেটের হিসেবে আসবে না। সেটা কেন্দ্রীয়, এখানে রাজ্য বাজেট বলতে পারে, তার সাথে যদি রাজ্য কিছু যোগ করে। কিন্তু রাজ্য বাজেটে যেটা পারতো কথা বলতে, সেটা হচ্ছে পৌরসভা এবং পঞ্চায়েত ভিত্তিক কিছু প্রকল্পের কথা। সেটা রাজ্য, এবং সেখান থেকে রাজস্ব আয়েরও বিষয় ছিল, সেটা নেই। কারণ পৌরসভা পঞ্চায়েত তো কর নেয়, কাজেই সেই বিষয়েরও কিছু পরিকল্পনার অভাব বলে আমার মনে হয়েছে। আরো যেটা আমার মনে হয়েছে এই বাজেটে দেখে, যে কেন্দ্রীয় প্রকল্পটাই পুরোটাই বলে দেওয়া, এবং কেন্দ্রীয় প্রকল্প এক্সটেন্ড করে কিছুটা, যেটা সেন্ট্রাল বাজেটে ছিল না, তার থেকে কিছুটা এক্সটেন্ড করে বলা হয়েছে। তো সেইখানে রাজ্যের যে আলাদা প্রকল্প, স্বনির্ভর গোষ্ঠীর জন্য রাজ্য কি করবে সেটা কিছু বলার না। এমএসএমই সেক্টর, ক্ষুদ্র শিল্পের জন্য কি করবে? সবচেয়ে বড় কথা, উদ্যোগী তৈরির কথা এত বলে, কেন্দ্রীয় সরকারও বলে, সেখানে উদ্যোগী তৈরি হলে সহজ শর্তে ব্যাংক ঋণ কি করে দেওয়া হবে, সমবায়গুলো, গোষ্ঠীগুলো কি করে বাঁচবে, এটা নিয়ে তো রাজ্য বাজেটই কথা বলবে। এটা তো কেন্দ্রীয় বাজেট বলবে না, এটা রাজ্য বাজেটেরই এটা কাজ। ঠিক সেইটা এখানে পেলাম না। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যে মানে টিউশন ফি, সেটা মকুব করা বা সেটার জন্য আলাদা করে বাজেট বরাদ্দ রাখা, এগুলো তো সবই হচ্ছে খুব অ্যাডিশনাল জিনিস, অতিরিক্ত, মূল বাজেটের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়ের মধ্যে পড়ে না। এগুলো তো থাকেই, তবে এটা কি মূল বিষয় তো নয়। আমি মূল বিষয়ের জায়গাটা কতগুলো ঘাটতি দেখতে পাচ্ছি বাজেট তৈরিতে।
আশা করছি নতুন সরকার বলে বোধহয় এই ঘাটতিগুলো আছে, যাতে কেন্দ্রীয় বাজেটের এক্সটেনশন বললাম না, সেরকম ভাবেই এই বাজেটটা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বিপর্যয় মোকাবিলা। এখন তো বর্ষাকাল, বিপর্যয় মোকাবিলা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকার যতবার বলেছে, ঝড় ঝঞ্ঝা আমাদের লেগেই থাকে, ঝড়ের জায়গা, আমরা যতবার এই রাজ্যের সরকার বা রাজ্যের মানুষ দাবি করেছে 2014 সালের পর থেকে বিজেপি সরকারের কাছ থেকে, ততবার কিন্তু এটাকে জাতীয় বিপর্যয় বলে গ্রহণযোগ্য বলে তারা মনে করেনি। তারা করবেন তো, তারা ডাবল ইঞ্জিন না, ডাবল ইঞ্জিন হলেও আমি যদি তাত্ত্বিক কারণে বলি যে এই বিপর্যয়কে আমার স্থানীয়, এটা জাতীয় বিপর্যয় নয়, তাহলে বিপর্যয় খুব সামনে আসছে, বিপর্যয় মোকাবিলা করার জন্য তাহলে রাজ্যকে দেখতে হবে। ডাবল ইঞ্জিন হোক, যাই হোক, কোথাও তো বরাদ্দ থাকবে। কর্মসংস্থানের কতটা সুবিধা হবে, শিল্প গড়ার ক্ষেত্রে কতটা সুবিধা হবে, এটা কি মনে হলো? এটা মনে হলো তাদের ইচ্ছে আছে শিল্প গড়ার, ইচ্ছেটা মনে হচ্ছে, সংস্থানের কথা বুঝতে পারিনি। কিভাবে হবে, কেমন ভাবে হবে জানি না। সেমিকন্ডাক্টরের কথা তারা বলেছে, বলবেই, এটা কেন্দ্রের বাজেটেই আছে সেমিকন্ডাক্টরের কথা, আর এটা তো আদানিদেরই প্রকল্প, কাজেই এই দুজন নামধারী আদানি আম্বানি সবাই এটা জানেন যে তাদের হাতেই মোটামুটি তাদের যে প্রকল্পগুলো আছে সেগুলোর উপরেই কিন্তু অগ্রাধিকারটা দেখলাম। শিল্প গড়ার ক্ষেত্রেও তাদের উপরেই অগ্রাধিকার দেখলাম। তারা সাধারণভাবে ওই পোর্ট, এয়ারপোর্ট এগুলো সবটা নিয়ে নেন এবং তারা যে জায়গাগুলো বেছে নেন সেইগুলোই এখানে অগ্রাধিকার দেখলাম। কিন্তু তার মানেই যে তাদের দিয়েই করাবেন সেরকম কথা কিছু বলেননি, কাজে না ঘটা পর্যন্ত বলতে পারবো না কিছু, কিন্তু তাদের অগ্রাধিকারের সাথে মিল পাচ্ছি আমি। সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য, আমরা এই গত 15 বছরে দেখে এসেছি যে সংঘাত সেটা এমন জায়গায় পৌঁছেছিল যে ওই 100 দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, এটার টাকা বন্ধ, ওটার টাকা বন্ধ। এখন ঠিক তার উল্টো চিত্র আমরা দেখছি। তো আপনার কি অর্থনীতিবিদ হিসেবে মনে হয় যে একটা ফেডারেল স্ট্রাকচারে যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা সহযোগিতার সম্পর্ক থাকে তাহলে এই উন্নয়নের জায়গাটা অনেক সুনিশ্চিত হয়? ফেডারেল স্ট্রাকচারে তো পলিটিক্যাল পাওয়ারে রাজ্য এবং কেন্দ্রে একই দলকে দরকার হয় না। এই একই দলকে দরকার হয়, এই ধারণাটাই ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী। অন্য দেশ তো রয়েছে, আমাদের দেশের বাইরে তো প্রচুর দেশ আছে যেখানে এক পলিটিক্যাল পাওয়ার নেই, প্রভিন্স এবং কেন্দ্রে, অসুবিধা তো হয় না। ফেডারেল স্ট্রাকচার মেনে চলতে হয়। যদি একই দল থাকে তা সত্ত্বেও জিএসটির মধ্যে দুটো ভাগ, এসজিএসটি এবং সিজিএসটি, এই দুটো ভাগ তো থাকবেই। কাজে একই দল হলে কি ওই দুটো এক হয়ে যাবে? তা তো নয়। ফেডারেল স্ট্রাকচারের প্রতি কতটা আমরা সম্মান জানাচ্ছি সেটার উপরে ডাবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন নির্ভর করে না। যখন ডাবল ইঞ্জিনের উপর নির্ভর করে তখন ফেডারেল স্ট্রাকচার ধসে পড়ে বলেই পড়ে, লাগে না। এই দুটো জায়গায় একই দলকে লাগে না। মতামত আলাদা হতে পারে, কিন্তু একটা সাংবিধানিক নিয়ম মেনে কাজ হলে তো অসুবিধা কিছু নেই। কিন্তু আমরা গত 12 বছরে কি দেখছি? না, দেখিনি আমরা সেটা দেখিনি, এবং না দেখা মানেই কিন্তু আমাদের ফেডারেল স্ট্রাকচার ভেঙে পড়ার কথা। ফিনান্স কমিশনের ভেতরেও আমরা দেখেছি যে অনেক রকম রেকমেন্ডেশন করা হয়েছে, কিন্তু সেগুলো কার্যকরী হয়নি। বাজেটের আপনি বলেছেন কোনো দিশা সেভাবে দেখতে পাননি, কিন্তু ওভারঅল কি বলবেন? মানে ওভারঅল দেখুন, বলবো যে আমাদের আরো অপেক্ষায় দাঁড় করিয়ে রাখছে এই বাজেট থেকে কিছু পাওয়ার জন্য, অথবা আগামী দিনের নতুন প্রত্যাশার জন্য অপেক্ষায় দাঁড় করিয়ে রাখছে। কারণ কোথায় সরকার প্রাধান্য দিচ্ছে, কাদের দিকে চোখ দিয়ে সরকার চালাবে, 8 মাস 9 মাস যাই হোক, কাউকে তো প্রাধান্য দেবে, অগ্রাধিকার তো সবাইকে দেওয়া যাবে না। কাজেই যেগুলো এই মুহূর্তে সরকারের
সামনে রয়েছে সেটাকে পেছনে সরিয়ে রেখে কোথায় প্রাধান্য দেবে এটা এখনো লুকিয়ে রেখেছে সরকার। কাজেই দেখা যাক, প্রকাশ্যে আসুক, ঠিক তখন বুঝতে পারবো। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা শুধু শেষে কথা জিজ্ঞেস করবো, নতুন নতুন মেডিকেল কলেজের কথা বলা হয়েছে বা মেডিকেল কলেজে উন্নীত করার কথা বলা হয়েছে, কিন্তু ওভারঅল আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামো সরকারি হাসপাতালগুলোর, সেটা নিয়ে কি কিছু আপনি পেলেন? মানে স্বাস্থ্যের জায়গাটা পেলাম না, ভালো করা? কারণ আমাদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। রেফার করে করে রুগী রাস্তায় চলে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোর উন্নতির জন্য বরাদ্দ পেলাম না। যদিও অনেক নতুন সিট বেড়েছে, ডাক্তারের প্রয়োজন, মেডিকেল কলেজ এইমস হবে, পেলাম। উত্তরবঙ্গে অনেক বেশি নজর দেওয়া এবং আইআইটি আইআইএম হবে উচ্চশিক্ষাতেও যেরকম, কিন্তু সাধারণ কলেজ, স্কুল, সরকারি হাসপাতাল, জেলা অনেক হবে, কিন্তু প্রতি জেলায় জেলায় হাসপাতাল, প্রতি জেলায় জেলায় স্কুল, কলেজ, এই পরিকাঠামো নিয়ে এখনো পর্যন্ত কিছু পাইনি।